বলবো, আপনারা হচ্ছে এটা জাস্ট গল্প আকারে শুনবেন এবং বাসায় গিয়ে রিডিংটা দিবেন এবং কোথায় কিভাবে পড়তে হবে সেটা আমি হচ্ছে আপনাদেরকে সারমর্মটা বলে দিব। আপনারা শুধু সেভাবেই যদি পড়েন দেখবেন তাতেই আপনাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমারই কোনো কিছু প্রয়োজন নাই। ওকে, দেখুন আমাদের এখানে থিওরিক্যাল বিষয়টা হচ্ছে তিনটা। একটা হচ্ছে বিশ্ব শিল্পের ইতিহাস এবং তার শিল্পকলা, মানে বিশ্বের যে বিভিন্ন শিল্পকলা আছে, বিশেষ করে বিভিন্ন সভ্যতা ইতিহাস যেগুলো আছে, সেই ইতিহাসের কিছু শিল্পী আছে এবং তাদের শিল্পকর্ম আছে, সেগুলো নিয়ে হচ্ছে আমরা আলোকপাত করব। ওকে, আচ্ছা। আর দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রকার শিল্পী ও তার শিল্পকলা, মানে আমাদের দেশে বিখ্যাত যে শিল্পী বর্গ আছে, বিশেষ করে 4 থেকে 5 জন, তাদের কিছুটা শিল্প নিয়ে আমরা আরেকটু আলোচনা করবো এবং আমাদের এই বঙ্গে বা আমাদের এই উপমহাদেশে যে একটা কালচার, শিল্পের কালচার ছিল, সেটাকে আলোকপাত করার চেষ্টা করবো। কেমন? এখানে দেখবেন যে আমাদের বাংলাদেশের কয়েকজন শিল্পীর নাম বলতে আমরা সবাই এক দুজনের নাম সবাই জানি। শিল্পাচার্য জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসান, নবের আহমেদ, আরো অনেকেই প্রমুখ আরো বিখ্যাত শিল্পী আছে আমাদের দেশে এবং তাদের সম্পর্কে আমরা দেশের হয়ে যতটুকু জানি, আমাদের থেকে বেশি জানা হচ্ছে বাইরের মানুষ, কারণ আমাদের শিল্পী সমাজের ডিমান্ড এবং তাদের কাজকর্মের ব্যাপারটা গোটা বিশ্বে নজর কাড়ে, ব্যাপকভাবে নজর কাড়ে, যেটা হচ্ছে ইচ্ছনীয়। কেমন? তো আমাদের এই কজন শিল্পীর মধ্যে ধরেন এস এম সুলতানের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। সে হচ্ছে ছোটকাল থেকে নিজেরাই হচ্ছে এইভাবেই টুকটুক করে ছবির আঁকতে 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 সে আজকে গোটা বিশ্বের একজন ছবি এভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এর মানে কি ওই মহিলাটার এরকম মাসুল হওয়ার তো কথা না। ও যদি জিম না করে তার তো এর ধরনের মাসুল হবে না, তাহলে কেন হলো? শিল্পী বা কেন আমাদের সামনে দেখালো? বলতে পারবেন আপনি ম্যাম? এটার ঘটনা হচ্ছে যে আমাদের দেশের গ্রাম্য জীবন যেখানে আছে, সে ম্যাক্সিমাম গ্রাম্য জীবনগুলো দেখবেন আমাদের পুরুষ বা মহিলাগুলো প্রচন্ড পরিশ্রমী। খেয়াল করছেন? তারা কিন্তু কাজকে কাজ মনে করেন, তুচ্ছ মনে করে। তারা কাজকে, আমারই যেমন মার বয়স হচ্ছে প্রায় 70-এর মতন, মা স্টিল নাও রান্না করে এবং তার গরুর খামার আছে, সে দেখাশোনা করে। মাঝে আমি তাকে হেল্প করি, একজন লোক আছে সে হেল্প করে, সে কিন্তু কাজ করে। তার দরুন কিন্তু সে এখনো সুস্থ আছে। সে যদি বসে থাকতো তার কিন্তু রোগ বা বিভিন্ন রকম আরো আঁকড়ে ধরতো, তাই না? তো গ্রামের মহিলাগুলো দেখবেন বা পুরুষগুলো দেখবেন, সেই ভোরে ওঠে, প্রকৃতির যে নিয়ম, আর্লি টু বেড আর্লি টু রাইজ, তার প্রকৃতির নিয়মে ভরে ওঠে এবং দেখবেন সমস্ত কাজ কাম যত হার্ড ওয়ার্কিং গুলো আছে বাড়ির, সেগুলো করে। আর পুরুষগুলো হচ্ছে মাঠে গিয়ে যত পরিশ্রম আছে সব করে। দেখবেন পান্তা ভাত খায়, খেয়ে কাজে যায়। অনেকে মনে করে পান্তা ভাত খেলে তো বিষক্রিয়া হয়ে একসময় অসুখ বিসুখ হতে পারে, কিন্তু পান্তা ভাত এবং রৌদ্রের তাপ এবং তার পরিশ্রম, এই তিনটার কম্বিনেশনে এমন একটা ব্লাস্ট ঘটে যে এগুলোকে তুচ্ছ জ্ঞান করা হয়। তো সেখানে যে পরিশ্রমগুলো হয়, সেই পরিশ্রমগুলা কোনো স্বাভাবিক পরিশ্রম না। এই এত পরিমাণে পরিশ্রম করার ফলে এস এম সুলতান এই জিনিসগুলোকে আমাদের সামনে প্রচন্ড শক্তিশালী এবং পরিশ্রমী করে আমাদের সামনে উপস্থাপন করছে। এখন আমরা কিভাবে বুঝবো? এই বোঝার জন্য তারা কি করছে, এই যে মাসল বা বডি টডি গুলো অনেক স্ট্রং করে আমাদের সামনে উপস্থাপন করছে, যাতে আমরা বুঝতে পারি এরা প্রচন্ড পরিশ্রমী। কিন্তু আমরা প্রথম দেখায় কিন্তু ওদের মনে হবে যে গ্রামের মানুষগুলো সব জিম করে আসছে এবং সেই ছবিগুলো আমাদের সামনে দিচ্ছে। ব্যাপারগুলো আমরা এইভাবে দেখবো, কিন্তু ঘটনাটা হচ্ছে ছবির যদি ভাষা চিন্তা করেন, তাহলে সে উপস্থাপন করছে আমাদের কাছে এইভাবে যে আমাদের গ্রাম্য জীবন খুবই শক্তিশালী জীবন এবং খুবই স্ট্রং। দেখবেন যে তাদের কিন্তু করোনা, দেখবেন যে করোনাতে এত মানুষ মারা গেল, গ্রামের মানুষের কিন্তু কিছু হয়নি, রিক্সাওয়ালাদের কিন্তু কিছু হয়নি, বুঝছে? ওই আপনি আমি এসিতে বসে থাকি না, আমাদেরই কিন্তু ক্ষতিটা বেশি হয়। এই জন্য এই ছবিগুলো হচ্ছে আমাদের জন্য আদর্শ বা শিক্ষণীয়। বুঝতে পারলাম? এইভাবেই হচ্ছে ছবির দৃষ্টিভঙ্গি আমাদের সামনে বিভিন্ন আর্টিস্ট তুলে ধরেছে, যাতে আমরা সেই দৃষ্টিভঙ্গিগুলো বুঝতে পারি এবং সে অনুযায়ী সেটা অনুধাবন করতে পারি। বোঝা গেছে? আচ্ছা, এস এম সুলতান টোটালি হচ্ছে গ্রাম্য জীবন নিয়েই সাধারণত ছবি আঁকছে। যত ছবি আঁকছে গ্রাম্য জীবন, প্রকৃতির মানুষজন, প্রকৃতির আচরণ, এগুলোই হচ্ছে তার মুখ্য জীবন ছিল। আমাদের দেশের মানুষ ঠিকই বুঝতে পারে না তাকে, কিন্তু আমাদের দেশের নাম ফুটলো তখন যখন সে আমেরিকা যায় এবং আমেরিকার প্রেসিডেন্ট
আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল মানে তখন এরশাদ এরশাদকে বলে যে তোমাদের দেশের থেকে বিখ্যাত একজন আর্টিস্ট আসছে, আমরা তাকে আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে আসছি। এক প্রেসিডেন্ট আরেক প্রেসিডেন্টকে বলতেছে তুমি কি তাকে তুমি সাক্ষাৎ করতে চাও না? তখন এরশাদ পড়ে গেছিল হচ্ছে লজ্জায়, যে আমার দেশের আর্টিস্ট আসছে, গোটা বিশ্ব তাকে চিনতিছে, আমি তার সম্বন্ধে জানি না। বুঝছেন? তা আমরা তো বাঙালি, আমরা তো ধরেন যে যাকে পারি টেনে নামাইতে পারলেই হচ্ছে, তুই উপরে উঠতে পারবি না, তোকে উঠতে দিব না। এটা হচ্ছে আমাদের নীতি, কারণ আমাদের রক্তটাই এমন। বুঝছেন? আমাদের স্বভাব চাল চলনটাই এমন, আমরা হচ্ছে ফ্রি হতে পারি না। আচ্ছা, তারপরে হচ্ছে কামরুল হাসান, ইনিও মোটামুটি হচ্ছে গ্রামের যে সংস্কৃতি, যে কালচার, যেমন আমাদের সংস্কৃতি কালচারের মধ্যে কি কি আছে, নবান্ন উৎসব আছে, পিঠা উৎসব আছে, তাই না, দুর্গা পূজা, তারপরে আপনার হচ্ছে কালী পূজা, তারপরে হচ্ছে বড়দিনের উৎসব, তারপরে আমাদের আরো তো বিভিন্ন রকম সাংস্কৃতিক উৎসবগুলো আছে, হালখাতা, তারপরে এই যে পিঠা উৎসবগুলো যখন আমরা করি, নতুন ধান ওঠে, বসন্ত উৎসব পালন করি, তাই না, বৈশাখ পালন করি, এগুলো আমাদের কালচার না? আমাদের পোশাক আশাকের মধ্যে শাড়ি, থ্রি পিস, সালোয়ার কামিজ, না কি কয়, যাই হোক, লুঙ্গি, এগুলো তো আমাদের কালচার। আপনি দেখবেন যে আপনার হাজবেন্ড বা আমি বা যে কেউ হোক, দেখবেন যে লুঙ্গি আমাদের খুবই আপন জিনিস। লুঙ্গি কিন্তু পরা লাগে সবসময়, কিন্তু একটা মানুষ প্যান্ট পরে না কেন জানেন? পায়ের লোম কিন্তু কেটে যায়, বাতাস ঢোকে না, সমস্যা হয়, লুঙ্গিটা পরা দরকার হয় মাঝে মাঝে, যদি আমার একটা লুঙ্গিও নাই। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে এই কালচার গুলা আস্তে আস্তে গ্রাস করতেছে, খেয়াল করতেছে। তো এখন দেখা যাচ্ছে যে আমরা কিন্তু কি জন্য বলে কারিনা ড্রেস কোনটা, বা পাখি ড্রেস কোনটা, বা প্রজাপতি বোরখা কোনটা, আমরা কিন্তু সবই চিনি, জানি না, ভালো করে জানি, কিন্তু আপনার সংস্কৃতি নিয়ে কিন্তু আপনি খুব ভালো মতো জানেন না। দেখবেন যে আপনার কালচার বা সংস্কৃতি যখন ধ্বংস হয়ে যাবে, তখন আপনি শেষ, আপনিও বা আমাদের দেশ অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। এটা তো এখন বুঝতেছেন না, একটু গভীরভাবে ভাববেন, দেখবেন যে হ্যাঁ, এটাই বাস্তব। এই জন্য আমাদের কালচার এবং সংস্কৃতির রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। পৃথিবীতে প্রতিটা দেশ টিকে থাকে কিন্তু তার কালচার, তার সংস্কৃতির উপরে। আমরা ভাত খাই, আমরা ভাত, ডাল, মাছ আমাদের খুব আপন খাবার। আপনি পিৎজা খেয়ে কতদিন ভালো থাকবেন? চটপটি বা পিৎজা বা বার্গার সবসময় কি ভাতের মতো খেতে পারবেন? দেখবেন ভালো লাগবে না। কিন্তু ওই বাইরের দেশের মানুষ দেখবেন যে ওগুলা খেয়েই অভ্যস্ত, ওগুলা খেয়েই অভ্যস্ত, এবং তারা ওটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তাদেরকে ভাত দেবেন, ওদের শান্তি লাগবে না। কিন্তু ওদের কালচারটা আমরা ফলো করি, আমাদের কালচার কিন্তু ওরা ফলো করে না, ওরা ওদের নিজেদের কালচার ফলো করে, তাই না? হুম, হ্যাঁ, এটা কারণই হচ্ছে তারা ন্যাচারাল খাবার দাবার খায়। যেমন ধরেন পুকুরের মাছে হচ্ছে ফিড, বিষক্রিয়া, আপনি শাক সবজিতে বিষক্রিয়া, অধিক ফলনের জন্য ফলমূল, প্রতিটা জিনিসে আমাদের বাতাস দূষিত। আমরা আমাদের এখন গ্রাম বলতে গ্রাম নাই ম্যাম, আমাদের গ্রামগুলো হচ্ছে এখন শহরের মতনই হয়ে গেছে। দেখবেন প্রত্যেকটা গ্রামে এখন ওয়াইফাই আছে, খেয়াল করছেন? আছে, তাহলে গ্রাম কি আর থাকলো? একটা জিনিস ভালো যে এখনো যারা যারা নিজেরা চাষবাস করে একান্ত ভাবে, তাদের খাবার দাবার গুলো পিওর থাকে। হম, তাও নাই। তো ধরেন যে অল টাইম থাকে, কিন্তু আমরা আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের এই সংস্কৃতি খুব বেশি দিন থাকবে না, আমরা যেভাবে চলতেছি না, থাকবে না। তো আমাদের আমাদের উচিত কি জানেন, আমাদের এই কালচার গুলা, আমি যা বলতেছি এগুলো কিন্তু সব আপনাদের পড়ার অংশ, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। আমাদের টোটাল কালচারটাই হচ্ছে আমাদের রক্ষা করতে হবে। কেমন রক্ষা করার জন্য কি করতে হবে? আমাদেরকে জানতে হবে, আমাদের কালচার সম্পর্কে জানতে হবে, আমাদের উৎসবগুলো সম্পর্কে জানতে হবে, আমাদের পরিবেশ সম্পর্কে জানতে হবে, এবং আমাদের ঐতিহাসিক যে স্থাপনাগুলো আছে বিভিন্ন জায়গায় সেটা জানতে হবে, এবং আমাদের পূর্বের ইতিহাস জানতে হবে। তবে আপনি বাংলাদেশকে জানতে পারবেন। যারা যারা বিসিএস দিচ্ছেন, কখনো কখনো না কখনো দিচ্ছেন বা দেননি, দেখবেন বিসিএস দিতে গেলে আপনাকে সব ডিটেলস সব জানতে হয়, সব ইচ এন্ড এভরিথিং আপনাকে জানতে হবে। তো আমাদের এই আর্টিস্ট গুলা এত পরিমাণে সংগ্রাম করছে আমাদের এই কালচার, সংস্কৃতি এবং অন্যান্য কিছু আমাদের সামনে তুলে ধরার জন্য, সেটা অনস্বীকার্য। তাদেরকে ধরেন আমাদের মাথার উপরে রাখা উচিত, তারা আমাদের জন্য যা করছে। কিন্তু আমরা বাঙালিরা তো ধরেন সম্মান দিতে পারি না, একজন হেডমাস্টারকেও আমরা চর মারতে দ্বিধা করি না। একটা স্টুডেন্ট দেখবেন যে কিছুদিন আগে যে হারে টিচাররা যত অন্যায় করুক, টিচারদের যে সম্মানটা ছিল টোটালটা ধুলোয় মিশাই দিচ্ছে। সেটা শুধু স্কুলের না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পর্যন্ত।
এত পরিমাণে মানে ব্যাপারটা খারাপের দিকে গেছে, যেটা নিজেদের ভাবলেই লজ্জা লাগে যে আমরা কোন দিকে যাচ্ছি। আমরা তো শিক্ষা কেউ গ্রহণ করছি না, আমরা শুধু কোন রকমে পার করে একটা সার্টিফিকেট রাখছি, আমি অমুক জায়গার শিক্ষিত ব্যক্তি, আমাকে একটা চাকরি নিতে হবে, আমার মামা খালু চাচা যা আছে তার কাছে যেতে হবে এবং তাকে যত টাকা দেওয়া লাগে টাকা দিয়ে আমি একটা সরকারি চাকরি নিব, তারপর তোরা কি করতেছিস না করতেছিস আই ডোন্ট কেয়ার। ব্যাপারটা কিন্তু একদম হুবহু সেম, খেয়াল করছেন? একদম দেখবেন তাই। মানুষ হয়ে গেছে অধিক পরিমাণে, 18-20 কোটি মানুষ, চাকরি আছে আমাদের 8-10 লাখ, 4-5 লাখ চাকরি সরকারি, তা মনে হয় নাই, 3-4 লাখ হবে। এই চাকরিগুলোর জন্য আমরা একজনকে খুন করতে দ্বিধা করছি না। এখন যে পরিস্থিতি, আপনি ভালো স্টুডেন্ট, আপনার টাকা নেই, আমি খারাপ স্টুডেন্ট, আমার টাকা আছে, চাকরি কিন্তু আমার হচ্ছে। হ্যাঁ, প্রকৃতির অবক্ষয়টা কিন্তু ওখানেই হচ্ছে। এই জন্য ধরেন আমাদের উচিত কি জানেন, আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের হচ্ছে প্রকৃতি সম্পর্কে ভাবা উচিত। কিন্তু আপনি আপনি তো এই বঙ্গে জন্মেছেন, এই মাটিতে তো জন্মেছেন, আপনার কিন্তু তার প্রতি দায়বদ্ধতা আছে। যেমন ভূমি কিন্তু মায়ের সমান, তাই না? মাতৃভূমি কাকে বলা হয়? এই মাটিতে আপনি জন্মগ্রহণ করছেন না, এই মাটির প্রতি আপনার দায়বদ্ধতা আছে, আপনি এটাকে অস্বীকার করতে পারেন না। এটা মূর্খ মানুষরা বলবে যে আমার কিসের দায়বদ্ধতা, আমি জন্মেছি খাচ্ছি যাচ্ছি ঠিকই তো আছি, ওকে আমার সেবা করতে হবে কেন? এটা অন্য মানুষ বলবে, কিন্তু আপনারা এটা বলতে পারেন না, পারেন? সম্ভব না কিন্তু। তো আপনাদের এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। যেমন 3 থেকে 4টা শিল্পীর 5টা করে শিল্পকর্মের নাম মুখস্থ রাখবেন, মুখস্থ রাখবেন, ঠিক আছে? যখন একটা ছবির প্রেক্ষাপট সম্পর্কে জানবেন বা এই ছবিটা কেন করা হয়েছে, তখন দেখবেন ছবির নাম আপনার আজীবনের জন্য মনে থাকবে। আর যখন আপনি মুখস্থ করতে যাবেন, ঠিক 1 থেকে 2 ঘন্টা পরে বা 1 থেকে 2 দিন পরে আপনি যখন এটাকে চিন্তা করবেন, আপনি আর পারবেন না, মনে করতে পারবেন না। এটা হচ্ছে পড়ার সিস্টেম, আমি যেটা মনে করি। এই জন্য আমার কাছে মনে হয় যে আপনারা মূল জিনিসটাতে প্রেক্ষাপটটা মূল জানার চেষ্টা করেন। প্রেক্ষাপটটা যদি আপনারা জানতে পারেন, দেখবেন যে এগুলা ইজি হয়ে যাচ্ছে। অনুরূপভাবে ছবি আঁকার বিষয়টা কিন্তু তাই। আপনারা যখন হচ্ছে আপনাদের বেসমেন্ট এবং কাজকর্মগুলা ঠিকভাবে স্টেপ বাই স্টেপ করবেন। বসেন ম্যাম। না ম্যাম, পরীক্ষার এখনো ডেট হয়নি, পরীক্ষার ডেট হলে আপনাদেরকে জানানো হবে। থিওরিক্যালটা নিয়ে টেনশন করবেন না, কেমন? থিওরিক্যাল পরীক্ষার আগে আমি 8 থেকে 10 দিন আগে আমি একটা ছোট্ট সিলেবাস দিয়ে দিব, ওই সিলেবাসটা পড়তে আপনার 3 দিন লাগবে, দেখবেন যে একদম A+ পেয়ে গেছেন। ওকে, খালি এখন প্র্যাকটিক্যাল নিয়ে চিন্তা করেন, পরীক্ষা কবে হোক বা না হোক ওটা দরকার নাই। হ্যাঁ, তো আর আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের এই যে শিল্পীর সম্পর্কে যেটা বললাম, এটা মাথায় রাখবেন। আচ্ছা, সংস্কৃতির যে বিষয়টা বা কালচারের বিষয় যেগুলো আছে সেগুলো আমরা যেটা বললাম, আমাদের যে যে পিঠা, বৈশাখ, নবান্ন, দুর্গাপূজা, কালী পূজা যেগুলো আছে, ঈদ, এগুলো সম্পর্কে একটু জানবেন। হালখাতা, আলপনা, এগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা রাখবেন। ওকে, এগুলো কিন্তু ধারণা রাখতে খুব বেশি সময় লাগে না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে লোকশিল্প, কারুশিল্প পড়ানো হয়েছে বেশ কয়েকবার, এটা এখন পড়াচ্ছি না। আর মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশের যে ঐতিহ্যগত যে স্থানগুলো আছে, বিশেষ করে হচ্ছে আপনার জাতীয় স্মৃতিসৌধ আছে, বরেন্দ্র মিউজিয়াম আছে, তারপরে বলেন 2-1টা করে বলেন। আপনাদের এখানে বাঘা মসজিদ আছে, 7 গম্বুজ মসজিদ আছে, পুঠিয়া রাজবাড়ি আছে, আর বলেন এরকম কান্তজির মন্দির আছে, শঙ্কর বিহার আছে, পাহাড়পুর, তারপরে হচ্ছে যে আপনার আর কি আছে, মহস্তানগড় আছে, আর বলেন শাল, হ্যাঁ কুমিল্লা ময়নামতি, শালবন বিহার। এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু খুব ইজি, আমরা কিন্তু দেখেন নাম কিন্তু সবাই পারি, তার মানে আমাদের এগুলো সম্পর্কে মোটামুটি জানা আছে, তাই না? এগুলোর মধ্যে থেকে যে জাস্ট একটু করে প্রেক্ষাপটটা জানবেন। হ্যাঁ, যে শালবন বিহারটা কেমন বা এখানে কি হতো, শঙ্কর বিহারটা কেমন বা পাহাড়পুরটা কেমন, এখানে কি হতো, কান্তজির মন্দির এখানে কি হতো, বা এই যে সাবাস বাংলাদেশ আমাদের যেটা আছে, এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য, গোল্ডেন জুবলি টাওয়ার, জাতীয় স্মৃতিসৌধ, তারপরে আপনার হচ্ছে যে জাগ্রত চৌরাঙ্গি ঢাকায় যেটা অবস্থিত, তারপরে হচ্ছে আরো কয়েকটা ভাস্কর্য আছে না, এগুলো সম্পর্কে মোটামুটি একটা খাতায় নোট করবেন, করে 15 থেকে 20টা এরকম স্টেপ বাই স্টেপ কাউন্ট করে রাখবেন যে আমরা সংস্কৃতি এই বিষয়গুলো পড়লাম, এই বিষয়গুলো আমরা মোটামুটি 3 থেকে 4 মার্কের জন্য একটা টিকা আকারে আমরা জাস্ট এটাকে জানবো,
লিখার জন্য জানবো না, জানার জন্য জানবো। ওকে, যাতে এটা আপনি আজীবনের জন্য আপনার মনে থাকে। আর আমি এখানে যেগুলো যেগুলো আলোচনা করি, মনে রাখবেন যে এর মধ্যে 90% সব পরীক্ষাতে আসবে। কারণ চারুকলার কিছু সিলেবাস আছে, ওর বাইরে কিছু নাই। ওরা কোশ্চিন করবে কোথা থেকে বলেন? যেগুলো আমাদের আছে এগুলোর মধ্যে ঘুরে ফিরে কোশ্চিন, এগুলোর মধ্যেই সবকিছু। ওকে, তো এগুলো মোটামুটি একটু জানবেন। হ্যাঁ, আচ্ছা। তো এখন ধরে যে এই যে পাহাড়পুর বিহার, পাহাড়পুর কি হতো? বলেন। খুব বেশি ধারণা নাই, মানে জানেন কিন্তু সেটা প্রকাশ করতে হয় কিভাবে সেটা জানেন না। হ্যাঁ ম্যাম, আপনি সবকিছু আপনি তো নানা করেন কেন? হ্যাঁ, আপনি বলেন ম্যাম। এই যে পাহাড়পুরটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেটা পৃথিবীর 1 থেকে 3 নম্বর যদি শিক্ষা প্রতিষ্ঠান ধরতেন, তার মধ্যে আমাদের পাহাড়পুর সোমপুর বিহার যেটা, সেটা 1 নম্বর বা 2 নম্বরে থাকে বা থাকতো এক সময়। আমাদের সংস্কৃতি কালচার এত স্ট্রং, এত শক্তিশালী ছিল, যেটা গোটা পৃথিবীর কাছে ঈর্ষণীয় ছিল। এক সময় গোটা পৃথিবী শাসন। হ্যাঁ 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 হ্যাঁ, তাদের থেকে খারাপ কোনো অংশে কম ছিল না, আরো ভালো ছিল। তো আমাদের এইখানে বৌদ্ধ ভিক্ষুরা যারা ছিল, তারা হচ্ছে শিক্ষাদান করতো, এবং এখানে গোটা বিশ্বের মানুষ পড়তে আসতো। বোঝা গেছে? গোটা বিশ্বের মানুষ পড়তে আসতো। এবং এক সময় তো শিক্ষা প্রতিষ্ঠানগুলা সব ন্যাচারাল ছিল, এখনকার মতো কমার্শিয়াল ছিল না। তো এখন ধরেন টাকা যার তার শিক্ষা, অন্যজন পড়তে পারে না। আপনার টাকা আছে, আপনি একটা ভালো কোচিং এ পড়ছেন, ওই ওখান থেকে রেফারেন্স দিয়ে আপনি কোনো না কোনো সিস্টেমে কোনো একটা জায়গায় ঢুকছেন। কিন্তু যে যার টাকা নাই, সে কি পরিমাণে বদদোয়া দিচ্ছে মানুষগুলোকে, আপনি বুঝতে চান? এই হচ্ছে ব্যাপার। পাহাড়পুর সোমপুর বিহার সম্পর্কে আপনারা একটু 3 থেকে 4 মার্কের জন্য যদি টিকা লেখা লাগে, এইভাবে 3 থেকে 4 মার্কের টিকা লেখার জন্য যতটুকু পড়া দরকার ততটুকু পড়বেন, জানবেন। পাহাড়পুর সোমপুর বিহার, ময়নামতি, আর হচ্ছে মহাস্থানগড়, এই 3টা একই কোয়ালিটির। ওকে, 60 গম্বুজ মসজিদ বাগেরহাট যেটা আছে, তারপরে যে আমাদের এটা কয় গম্বুজ? 6 গম্বুজ না, বাগের এই যে বাঘাতে যেটা আছে বাঘা মসজিদ, বাঘা মসজিদ, পুঠিয়া রাজবাড়ি, আপনার আশেপাশে যেগুলো আছে, বা বাংলাদেশের ঐতিহ্যগত কিছু স্থান আছে, সোনারগাঁ, ঠিক আছে, আন্তর্জাতিক যেগুলো আছে, এগুলো সম্পর্কে একটু পড়বেন। সবগুলাই মনে রাখবেন যে অতিরিক্ত না, 3 থেকে 4 মার্কস, এর বেশি পড়ার দরকার নাই। ওকে, 3 থেকে 4 মার্কের জন্য যতটুকু টিকা পড়া প্রয়োজন আমাদের টিকা আকারে, এগুলো হচ্ছে শুধু টিকা আকারে পড়বেন। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে এটা করার পরে, বসেন ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আমাদের যে মুক্তিযুদ্ধের যে ভাস্কর্যগুলো আছে, যেগুলো আছে, এগুলো হচ্ছে একটা খাতায় নোট করবেন, একটা বড় খাতা রাখবেন। সবাই ঠিক করে বুঝে নেন, আমি এই জিনিসটা কিন্তু বারবার বলবো না। একটা খাতা নিবেন, খাতা নেওয়ার পরে 3 থেকে 4 পেজে উপরে লিখবেন যে আমাদের ঐতিহ্যগত স্থান, উপরে আন্ডারলাইন করবেন, করে সেই স্থানগুলো হচ্ছে লিখবেন, যেটা যেটা আপনি জানেন বা বইয়ের ভাষায় যেগুলো যেগুলো আমাদের বিখ্যাত, সেগুলো সব একটা একটা করে লিখবেন। এরকম 5 থেকে 6টা বা 7টা বা 8টা ঐতিহ্যগত স্থানগুলো লিখবেন। লেখার পরে সেখানে আপনি আপনার মতন করে প্রয়োজনীয় কিছু তথ্য থাকে, যে আনুমানিক এত থেকে এত খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছে, এখানে এইভাবে শিক্ষা দেওয়া হয়, বা এখানে এই জিনিসগুলো আছে, গুরুত্বপূর্ণ তথ্যগুলা জাস্ট কয়েকটা না ওখানে না একটু টুকে লিখে রাখবেন। লিখে এই যে 3-4 পেজ হলো, এটা কমপ্লিট করবেন। করার পরে এবার সংস্কৃতির বিষয়গুলো লিখবেন, যে আমাদের সংস্কৃতিগুলো আছে এটা 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 আছে, এরকম 5 থেকে 7টা সংস্কৃতি, মানে মোটামুটি ব্যাখ্যাটা জানবেন, যাতে আপনি পরীক্ষার খাতায় 2 মার্ক 3 মার্ক হলো লিখে আসতে পারেন। ঠিক আছে? এটা একটা সিস্টেম, এটা মানে এই স্টাইল আমি করি, এই সিস্টেমটা করবেন। এটা করার পরে তারপরে হচ্ছে বাংলাদেশের শিল্পীর নাম এবং তাদের শিল্পকর্মের নাম লিখবেন ওখানে। জয়নুল আবেদিন 5টা শিল্পকর্মের নাম লিখলেন, যেগুলো বিখ্যাত, উকি, জলতোলা, তারপরে হচ্ছে শখের বাড়ি, তারপরে যাক এরকম 5-6টা আছে। এগুলো হচ্ছে এই যে ম্যাডোনা, দুর্গা ছবি যেটা, এগুলো লেখার পরে এগুলো একটু মনে করার চেষ্টা করবেন যে ম্যাডোনা কি আছে, ম্যাডোনা কত সালে এই ঘটনা ঘটছিল, বা গোটা বিশ্বে এটা কিভাবে পরিচিত, এরকম 2-3 লাইন খালি লিখে একটু আন্ডারলাইন করবেন। তারপরে আবার লিখবেন এস এম সুলতান, ওর সম্পর্কেও, ওর নাম, জন্ম, মৃত্যু, ঠিক আছে, লেখার পরে
কৈশোর জীবনটা কিভাবে কাটছে এবং তার কিছু শিল্পকর্মের নাম এবং তার একটু ব্যাখ্যা মোটামুটি একটু পড়ে এটা কমপ্লিট। তারপরে কামরুল হাসান করবেন, নবের আহমেদ করবেন, রফিকুল নবী, এভাবে 3 থেকে 4 জন শিল্পীর নাম এবং তাদের ডেজিগনেশন এবং তাদের শিল্পের নাম এবং তার শিল্পের ব্যাখ্যাগুলা হচ্ছে আমরা এভাবে কাউন্ট করব। 11-2। এবার আসেন, এবার আরেকটা পয়েন্ট লিখবেন, সেটা হচ্ছে বাংলার যে বিভিন্ন জনপদগুলো আছে, জনপদ বলতেছে আমাদের যে বিভিন্ন স্থানগুলো আছে, যেমন বগুড়ার পূর্ব নাম কি, বরিশালের পূর্ব নাম কি, রাজশাহীর পূর্ব নাম কি, হ্যাঁ, নাটোরের পূর্ব নাম কি, বা কেন কি হয়েছিল, এই যে এগুলো কিন্তু 1-2 লাইনের করে আপনাদের শীটে আছে দেখবেন, এগুলো একটু পড়বেন। ওকে, আচ্ছা, এইটাও যদি মোটামুটি করেন আপনার এই সিলেবাসের অর্ধেক শেষ। এই স্টাইলে যদি পড়তে পারে তাহলে এই সিলেবাসের অর্ধেক আপনার এইভাবে কমপ্লিট হয়ে যাবে। আর আর অর্ধেক, আর বাকি অর্ধেকটা হচ্ছে এই যে আমাদের লোকশিল্প কি, কারুশিল্প কি, সংস্কৃতি কি, কালচার কি বা শিল্প কি, এগুলো হচ্ছে পরবর্তীতে এই ধাপগুলো হচ্ছে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। দেখেন এই স্টাইলে যদি আপনি পড়তে পারেন দেখবেন 1 থেকে 1.5 দিনে আপনার 5 থেকে 7টা প্রশ্ন, মানে শুধু মুখস্থ না, আপনি হেভি ভাবে প্রিপারেশনটা নিতে পারবেন। ওকে, তাহলে দেখবেন আর কোনো ঝামেলা থাকতেছে না। ঠিক একই স্টাইলে আপনার বিশ্ব সভ্যতার ইতিহাস পড়তে হবে। আর আরেকটা হচ্ছে শিল্পের উপকরণ এবং করণ কৌশল, একটা অধ্যায় আছে, মানে আরেকটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টটাতে আমরা কি কি ধরনের উপকরণ ব্যবহার করি এবং তাদের প্রয়োগ বিধি কি এবং তাদের কোনটার সাথে পার্থক্যটা কি, এই হচ্ছে ওটা। ওটা পড়তে আপনার হচ্ছে সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা লাগবে একটানা যদি পড়তে পারেন। 5 থেকে 6 ঘন্টার মধ্যে আপনি দেখবেন সব কমপ্লিট। কিন্তু একটু সিস্টেমেটিক ওয়েতে, যখনই আপনি হচ্ছে ধরেন যে ক্লাস করতেছেন না বা এটা সম্পর্কে জানছেন না, না জেনে ছিট নিয়ে দেখলেন, আপনার মাথা ঘুরে গেল, পরীক্ষাতে তাড়ি নাড়ে করে আসলেন, শেষ হবে। এই ঘটনাগুলো ঘটবে, এটা আমরা দেখে আসছি। তো কারণ আমি এই চারুগুলোর সাথে মোটামুটি আমার থাকা হচ্ছে 2005 সালের পর থেকে এখন কত সাল, 26 সাল, আমি 26 সাল পর্যন্ত এটার সাথে জড়িত। হ্যাঁ, এটার সাথে আমি জড়িত একটানা। একসময় অ্যাডমিশনের সময় ছিলাম, তারপরে স্টুডেন্ট ছিলাম, তারপরে মাস্টার্স ছিলাম, তারপরে এমফিল ছিলাম, এখন পিএইচডি, এখনো আমার পড়া চলতেছে, এখন আমি এটার সাথে জড়িত আছি। তো ধরেন এটা সম্পর্কে আমার যতটুকু ধারণা, এই বইগুলা বলে তুমি আমাকে সুন্দরভাবে নাও, সুন্দরভাবে গ্রহণ করো, ভালোভাবে একটু বোঝো, বুঝে একটু আমাকে পড়ো, আমি তোমার মধ্যে আজীবন থাকবো। তুমি আমার সাথে ফাজলামও যদি করো, তুমি আমার সাথে যদি মনে করো আমি কমার্শিয়াল উদ্দেশ্যে আসছি, এই বই আপনাকে জীবনে কোনোদিন ধরা দিবে না। এটা লিখে নিতে পারেন এই কথাটা আমার। শুধু এটা না, ছবি আঁকার ক্ষেত্রে সেম। ছেলে মেয়েকে তো ভালোবাসেন, সেই ভালোবাসার কিছু একটা অংশ ছবি আঁকাকে দিতে হবে, তাহলে আপনি পারবেন। মন থেকে দিতে হবে, ধৈর্য নিয়ে আসতে হবে, সবকিছুতে খ্যাকম্যাক, রাগান্বিত, চিল্লা চিল্লি এগুলো পরিহার করতে হবে। যারা আর্টিস্ট তারা কিন্তু খুব কম কথা বলে এবং হচ্ছে দর্শনটাকে উপভোগ করার চেষ্টা করে। আর্টিস্ট কিন্তু সাধারণ না, অসাধারণ হয়। কারণ কি, শিল্প, ছবি কি সবাই আঁকতে পারে? পারে না। একটা ছবি আমরা সবাই কম বেশি পছন্দ করি, দেখি, তাই কি না? ছবি তো বুঝি না, তো ওই ছবির যে মেসেজ গুলো আছে, সেই মেসেজ গুলো বোঝার ক্ষমতা তো আমাদের হয়নি, সেগুলো শিখতে হবে। ছবির মেসেজ গুলো বোঝা শিখতে হবে, তাহলে আপনি আস্তে আস্তে ভিতরে ওর মধ্যে ধারণ করে শিখবেন। ওকে, আচ্ছা, এখন আমরা থিওরিক্যাল আর বেশি আলোচনা করব না, আমরা জাস্ট ছোট্ট একটা, আমি একটা চা খেতে যাব, চা খেয়ে এসে আমরা প্র্যাকটিক্যালি টোটালি আলোচনা করব, কারণ প্র্যাকটিক্যালটা আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত। কারণ প্রতি ক্লাসে আমি দেখছি 1 জন বা 2 জন করে আপনারা নতুন নতুন আসছেন, এতে আমারও একটু চাপ বেড়ে যায়, আপনাদেরও একটু চাপ